Hello student, this is Anjan Dotto and you are watching Anjan sir classes. আমরা আগের দিনের টপিককেই কন্টিনিউ করছি। আমরা ন্যাশনাল ইনকাম শুরু করেছিলাম। ন্যাশনাল ইনকামে আমরা মেথডস দেখেছিলাম, কী কী মেথডসে আমরা ন্যাশনাল ইনকাম মেজার করতে পারি, এবং সেখানে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম দ্যাট ইজ ভ্যালু অ্যাডেড মেথডস। এবং সেই ভ্যালু অ্যাডেডস মেথডে আমরা কিছু কিছু টেকনিক্যাল টার্ম নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা কিছু এক্সক্লুশনসগুলো দেখেছিলাম। এগুলো আমার সব আগের ভিডিওতে আছে, তোমরা গিয়ে একবার ওটা চেক করে নিতে পারো। এবার তারপর যে এক্সক্লুশনসগুলো আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা যদি ভ্যালু অ্যাডেড মেথডের যদি ইয়েতে আসি, ডেফিনেশনটাই যদি আরেকবার আসি, দেখবে এইখানে কিন্তু লেখা আছে অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। এবং সেই ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের ক্ষেত্রে আমরা সবসময় এখানে কি করব, যা গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হবে তার ফাইনাল ভ্যালুটাই আমরা কিন্তু নেব, যেখান থেকে এই ভ্যালু অ্যাডেড কনসেপ্টটা আসছে। ওকে, তাহলে আমরা এই ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস বলতে কী বোঝাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। কী হবে দেখো, আমরা যদি থার্ড ইয়েতে আসি, থার্ড পয়েন্টে আসি, তাহলে থার্ড পয়েন্টটা হচ্ছে ভ্যালু অ্যাডেড। এবার ভ্যালু অ্যাডেড বলতে কী বোঝাচ্ছে দেখো, যে কোনো জিনিস যখন আমরা কোনো কিছু প্রডিউস করি তখন সেগুলো কতগুলো ফেজে তৈরি হয়, এবং এই ফেজগুলোর মধ্যে প্রত্যেকটা ফেজে কী হয়, কিছু না কিছু ভ্যালু অ্যাড হতে থাকে। ঠিক আছে, আমরা সেই ভ্যালুগুলো অ্যাড করে যদি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি তাহলে সেখানে কোনো ডবল কাউন্টিং এরার আসে না। কিন্তু প্রত্যেকটা ফেজের ভ্যালুকে যদি আমরা অ্যাড করতে করতে যাই তাহলে কিন্তু সেখানে ডবল কাউন্টিং এরার চলে আসতে পারে। এই কারণে সবসময় আমরা ভ্যালু অ্যাডেড মেথডের ডেফিনেশনে কী বলি, অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফাইনাল কথাটার কথা এখানে উল্লেখ হয়, ঠিক আছে, কোনো ইন্টারমিডিয়েট গুডসের কথাই উল্লেখ হয় না। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে ধরে নাও যে একজন ফার্মার সে কার্পাস তুলো তৈরি করলো, এবং সেই কার্পাস তুলোটা তৈরি করার পর সেটা যারা সুতো তৈরি করে তাদেরকে 1000 রুপিসে বিক্রি করে দিল। ঠিক আছে, যারা সুতো তৈরি করে তারা 1000-এ ফার্মারের কাছ থেকে কার্পাস কিনলো, সেখান থেকে সুতো তৈরি করে যারা ক্লথ তৈরি করে তাদেরকে সেটা ধরে নাও 1500-এ সেটা বেচে দিল। ঠিক আছে, যারা ক্লথ তৈরি করে তারা সেই সুতোগুলো 1500-এ কিনে ক্লথ তৈরি, সেখান থেকে যে ক্লথটা তৈরি করলো সেটা ধরে নাও সে 3000-এ হোলসেলারকে বেচে দিল। যে ক্লথটা প্রডিউস হলো সেই ক্লথটা, বা ধরে নাও সেই ক্লথটা হচ্ছে শার্ট, সেই শার্টটা যে হোলসেলার সে যখন রিটেলার বা দোকান থেকে আমাদেরকে বা কাস্টমারকে জিনিসগুলো বিক্রি করছে সেটা ধরো 6000-এ সে বেচলো। তাহলে এখানে যে একটা শার্ট তৈরি হচ্ছে, এই শার্ট তৈরির মধ্যে এই কতগুলো কিন্তু ফেজ চলে আসছে। ফার্স্ট হচ্ছে আমাদের কাছে কার্পাস তুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, নেক্সট আমাদের কাছে থ্রেড তৈরি হচ্ছে, নেক্সট আমাদের কাছে ক্লথ তৈরি হচ্ছে, এবং লাস্টে সেখান থেকে শার্টের মার্কেট প্রাইস আমরা পাচ্ছি। তাহলে এখানে ফাইনাল প্রোডাক্ট কোনটা? অবশ্যই ফাইনাল প্রোডাক্ট হচ্ছে শার্ট, যেটা লাস্টে কনজিউমার ইউজ করে। সুতরাং আমরা সবসময় 6000-এর ভ্যালুটা নেবো, এই ভ্যালুগুলো কিন্তু নেবো না। কিন্তু আমরা যদি দেখি যে এই শার্টটা তৈরি করার জন্য এই যে ফেজগুলো আসছে সেগুলোকে যদি পরপর কনসিডার করি, তাহলে দেখো ফার্মার 1000-এ যে থ্রেড প্রডিউস করে তাকে কার্পাস বেচে দিল, তাহলে এখানে ফার্মারের ইনকাম কত হলো? 1000। এবার যে থ্রেড তৈরি করে সে কিন্তু মার্কেট থেকে 1000-এ কিনেছে, কিনে 1500-এ বেচেছে, তাহলে সে কত ভ্যালু অ্যাড করলো? মানে কার্পাসটা যখন থ্রেডে কনভার্ট হলো তখন তার মধ্যে ভ্যালু অ্যাড কত হলো? জাস্ট 500, কারণ এই 1500-এর মধ্যে 1000 ঢুকে আছে। নেক্সট যে থ্রেড তৈরি করলো, নেক্সট যে ক্লথ তৈরি করছে সে থ্রেড কিনছে 1500, কিনে সেখান থেকে সে ক্লথে সেটাকে কনভার্ট করছে, তাহলে সেখানে ভ্যালু অ্যাডেড কত হচ্ছে? সেখানে ভ্যালু অ্যাডেড হচ্ছে 1500। ওকে, ক্লথ থেকে যখন সেটা শার্টে আলটিমেটলি কনভার্ট হলো, শার্টে কনভার্ট হলো মানে আমাদের কাছে এসে পৌঁছালো, তখন সে 3000-এর শার্টটাকে আমাদের কাছে কত টাকায় বিক্রি করছে? 6000। তার মানে ক্লথ থেকে যখন সেটা শার্টে কনভার্ট হয়ে আলটিমেটলি এন্ড ইউজারের কাছে পৌঁছালো সেখানে কত ভ্যালু অ্যাডেড হলো? 3000। তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে দেখবে আমার টোটাল আসছে কত? 6000।
তার জন্য এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড। কিন্তু আমরা যদি প্রত্যেকটা এইগুলোকে যদি আমরা অ্যাড করতে থাকি তাহলে কিন্তু এর ভ্যালু প্রচুর বেড়ে যাবে, যেখানে আমার কাছে কি চলে আসবে, ডবল কাউন্টিং এরার চলে আসবে, ডবল কাউন্টিং এরার চলে আসবে। তাই এই ডবল কাউন্টিং এরার থেকে বাঁচার জন্য আয়দার আমরা ভ্যালু অ্যাডেড মানে প্রত্যেকটা ফেজে কত করে ভ্যালু অ্যাড হচ্ছে সেটা দেখে আমরা টোটাল ভ্যালু বার করতে পারি, অথবা যেটা ফাইনাল প্রোডাক্ট যেটা হচ্ছে সেই ফাইনাল প্রোডাক্টটা আমরা এখানে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। এবার ফাইনাল প্রোডাক্ট আর ইন্টারমিডিয়েট প্রোডাক্টের মধ্যে ফাইনাল প্রোডাক্ট তো আমরা বুঝে গেলাম যেটা এন্ড ইউজার ইউজ করে, অর্থাৎ কনজিউমার যেটাকে ইউজ করে। ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হচ্ছে যেটা অন্য কোনো প্রোডাক্ট তৈরিতে অ্যাজ এ র মেটেরিয়াল ইউজ হচ্ছে। যেমন ধরো থ্রেড তৈরি করার জন্য কার্পাস ইউজ হচ্ছে, তাহলে কার্পাস এখানে কী হলো, র মেটেরিয়াল থ্রেডের জন্য, তাহলে এটা হয়ে গেলো ইন্টারমিডিয়েট। আবার যখন ক্লথ তৈরি হচ্ছে সেখানে কিন্তু থ্রেড অ্যাজ এ র মেটেরিয়াল ইউজ হচ্ছে, তাহলে থ্রেড এখানে ইন্টারমিডিয়েট হয়ে গেলো ক্লথের জন্য। আবার ক্লথ থেকে যখন এটা শার্টে কনভার্ট হলো তখন সেখানে ক্লথটা কী হয়ে যাচ্ছে, ইন্টারমিডিয়েট হচ্ছে। ঠিক আছে, এবং আলটিমেটলি শার্টটা যেহেতু আমরা ইউজ করছি তাই শার্টটা হয়ে যাচ্ছে কি এখানে ফাইনাল। তার আগে পর্যন্ত এইগুলো যা যা দেখছি এগুলো সব হয়ে যাচ্ছে কি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হচ্ছে যেটা ফাইনাল প্রোডাক্টের ক্ষেত্রে র মেটেরিয়াল হিসেবে ইউজ হয়, আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে যেটা এন্ড ইউজার কনজিউম করে নিচ্ছে। এবার এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, কি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আচ্ছা তাহলে এখানে ক্লথকে তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে শার্টকে বলতে পারি ফাইনাল প্রোডাক্ট, ক্লথ থ্রেড ইত্যাদিকে আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। খুব ভালো কথা। কিন্তু তাহলে এখানে যদি মনে করো যে মেশিনটা ইউজ করে শার্টটা তৈরি হলো থ্রেড থেকে, সেই মেশিনটাকে কি বলবো, সেটা কি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট না অন্য কিছু? এখানে আমরা মেশিনটাকে বলবো হচ্ছে ক্যাপিটাল গুডস। কি বলবো, ক্যাপিটাল গুডস। কেন? কারণ মেশিনটা কিন্তু একবার ইউজ হয়ে এক্সস্ট হচ্ছে না। যেমন ধরো কার্পাস তুলো যেটা থ্রেডে যখন কনভার্ট হলো, কার্পাস তুলো কিন্তু আর ইউজ হবে না, ওটা শেষ হয়ে গেল, এক্সস্ট হয়ে গেল। থ্রেড যখন ক্লথে কনভার্ট হলো সেটাও কিন্তু এক্সস্ট, ক্লথ যখন শার্টে কনভার্ট হয়ে গেলো সেটাও এক্সস্ট হয়ে গেল। কিন্তু একটা মেশিন সে কিন্তু বারবার ইউজ হবে। একটা মেশিনের লাইফ ধরে নাও 10 বছর, তাহলে 10 বছর ধরে কিন্তু সে ইউজ হয়েই যাচ্ছে, বারংবার মাল্টিপল টাইম ইউজ হচ্ছে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে মেশিনকে কিন্তু ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বলবো না, কি বলবো, ক্যাপিটাল গুডস। কিন্তু মেশিন যখন ইউজ হয় তখন তার কিছু না কিছু ওয়্যার অ্যান্ড টিয়ার হতে থাকে, তার জন্য ক্যাপিটাল গুডস থেকে অলওয়েজ যেটা বাদ যায় সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আর একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ধরে নাও কার্পাস তুলো তৈরি হলো, থ্রেড তৈরি হলো, ক্লথ তৈরি হলো, কিন্তু ক্লথ থেকে যখন এটা শার্টে কনভার্ট হয়ে আমাদের কাছে আসলো তখন ধরে নাও অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়ে গেল। মানে আমি বলেছি যে কোনো প্রোডাক্ট তৈরি করার একটা অ্যাকাউন্টিং ইয়ার থাকে, সেই অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে যা তৈরি হয় সেটাই ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হয়। তা ক্লথ থেকে যখন সেটা শার্টে প্রডিউস হলো তখন তো অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কী হবে, তখন সেই ক্লথটাকে আমরা বলবো ইনভেন্টরি। এবং যতটা পরিমাণ ক্লথ ধরে নাও 2025-এর আমাদের সাধারণত অ্যাকাউন্টিং ইয়ার শুরু হয় এপ্রিলে, শেষ হয় মার্চে গিয়ে, তাহলে 2025-এর মার্চে যদি যে পরিমাণ ক্লথ থাকবে সেটা কিন্তু 2025-এর ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাজ এ ইনভেন্টরি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ক্লথটা 2025-এই তৈরি হয়েছিল, সেটা শার্টে কনভার্ট হয়নি বা এন্ড ইউজারের কাছে পৌঁছায়নি ঠিকই, কিন্তু যেহেতু ক্লথটা তৈরি হয়েছে 2025-এ তাই সেটা অ্যাজ এ ইনভেন্টরি ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট যে জিনিসটা আমাদের জানতে হবে দ্যাট ইজ হচ্ছে ডোমেস্টিক টেরিটরি। ডোমেস্টিক টেরিটরি এটা কি জিনিস দেখো, আমরা যদি ডেফিনেশনটা খেয়াল করি, আবার একটু নিচে আসছি আমরা, দেখো এখানে কি ছিল, ইট ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল নিউলি প্রডিউসড ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ দ্য ইকোনমি। এই যে ডোমেস্টিক টেরিটরি, এই যে কথাটা বলা হয়েছে, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে যে ডোমেস্টিক টেরিটরি কথাটার মানে হচ্ছে যে হুইচ আর প্রডিউসড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যেগুলো প্রডিউসড হচ্ছে সেটাই হচ্ছে আমাদের দেশের ডোমেস্টিক টেরিটরি। প্লাস আমাদের যে সমস্ত বলতে পারো
অ্যাম্বাসিগুলো আছে, আমাদের যে সমস্ত অ্যাম্বাসিগুলো আছে, সেটাও কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরি আন্ডারেই চলে আসে। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাম্বাসি ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে, মানে ম্যাক্সিমাম কান্ট্রিতেই আছে। তাহলে সেখানে ওই যে ইন্ডিয়ান অ্যাম্বাসিটা যেখানে আছে সেটা কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরি, এবং ওখানে যদি কোনো গুডস অ্যান্ড সার্ভিসেস মাধ্যমে যদি কোনো ইনকাম জেনারেট হয়, সেই ইনকামটা কিন্তু আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে ডোমেস্টিক টেরিটরি মানে যেটা আমাদের পলিটিক্যাল বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির মধ্যে যত ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে সেটা আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যা কিছু এম্বাসি রয়েছে সেই এম্বাসির মধ্যে যে পরিমাণ ইনকাম জেনারেট হবে সেটাও আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডোমেস্টিক টেরিটরি বলতে আমরা বুঝবো ডোমেস্টিক বাউন্ডারি প্লাস ইন্ডিয়ান এম্বাসি, যদি আমি ইন্ডিয়ার কথা ভাবি। ক্লিয়ার হলো? ঠিক আছে, ধরে নাও আমাদের দেশে যে কোনো একটা ডকে, ধরে নাও মুম্বাই ডকে একটা জার্মান জাহাজ আর একটা ফ্রেঞ্চ জাহাজ আসলো, এবং সেই জাহাজের, জার্মান আর ফ্রেঞ্চ জাহাজের মধ্যে কোনো ইকোনমিক ট্রানজ্যাকশান হলো, যার মাধ্যমে কোনো ভ্যালু ক্রিয়েট হলো বা ইনকাম জেনারেট হলো। তাহলে এই ইনকাম জেনারেটের মধ্যে কিন্তু কোনো ইন্ডিয়ান ন্যাশনালস জড়িত না, সেখানে কিন্তু জার্মানস অ্যান্ড ফ্রান্সরা রয়েছে। কিন্তু যেহেতু সেটা আমাদের ওয়াটার বাউন্ডারির মধ্যে তৈরি হচ্ছে, সুতরাং সেই ইনকামটা কিন্তু আমাদের দেশের ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে যা কিছু প্রডিউস হচ্ছে, এবং সেটা প্রডিউস করার জন্য নট নেসেসারি আমাদের দেশের রেসিডেন্টকে লাগবে, সেটা আমাদের দেশের রেসিডেন্ট নাও হতে পারে, ফরেনার্স হতে পারে, কিন্তু যেহেতু সেটা আমাদের ডোমেস্টিক বাউন্ডারির মধ্যে হচ্ছে, সুতরাং সেই ইনকামটা কিন্তু আমাদের দেশের ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যান্ড লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে কি গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড। গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড। এবার গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে কী বোঝায়? গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড এটা কোথা থেকে আসলো? যদি দেখো আবার আমরা ইয়েটা নিয়ে চলে আসি, ভ্যালু অ্যাডেড মেথডে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ডেফিনেশনে চলে আসি, তাহলে দেখো এই ডেফিনেশনে এখানে দেখো, এখানে লেখা আছে উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ দ্য ইকোনমি ইন এ গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড। এবার এই গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে কী বোঝায়? গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে কোনো আমাদের কি করি আমরা, যে একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিস তৈরি হচ্ছে, যেটা শুরু হচ্ছে এপ্রিল থেকে এবং যেটা শেষ হচ্ছে পরের বছরের মার্চে গিয়ে। ঠিক আছে, এবং এই এপ্রিল থেকে মার্চের মধ্যে আমাদের দেশে যেটা করা হয় সেটাতে কোয়ার্টারলি তার ভ্যালুগুলো অ্যাড করা হয়, এবং সেখানে 4খানা কোয়ার্টার থাকে। ঠিক আছে, এখানে যা কিছু করা হয় সেটা হচ্ছে কোয়ার্টারলি ভ্যালু নেওয়া হয়। ওকে, এবং সেখানে দেখবে 4খানা কোয়ার্টার থাকে, একটা হচ্ছে এপ্রিল মে জুন, আর একটা নেক্সট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেকেন্ড কোয়ার্টার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর থার্ড কোয়ার্টার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফোর্থ কোয়ার্টার। ঠিক আছে, ওর জন্য দেখবে প্রত্যেক ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারে যে ইন্ডিয়ান কোম্পানিরা আছে তারা তাদের কোয়ার্টারলি রেজাল্ট বার করতে থাকে, এবং যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান এবং আমাদের দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিস কীরকম হচ্ছে। তাহলে গিভেন অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে কী বোঝানো হলো, এবং সেটা কোয়ার্টারলি কীভাবে মেজার করা হয় সেটাও বোঝা গেল। তাহলে আমরা ভ্যালু অ্যাডেড মেথডের মাধ্যমে বুঝলাম যে কীভাবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা বার করি, এবং সেখানে যা কিছু টেকনিক্যাল ওয়ার্ডগুলো ছিল সেগুলো সম্বন্ধে আমরা জানলাম, এবং সেখানে আমরা এগুলো দেখলাম যে কোনগুলোকে আমরা এক্সক্লুড করব, কোনগুলোকে আমরা ইনক্লুড করব। ঠিক আছে, তাহলে এইভাবে ভ্যালু অ্যাডেড মেথডের মাধ্যমে আমরা কী করি, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি। ওকে, এবং এরপরে আমরা আস্তে আস্তে এরপরের যে মেথডসগুলো আছে এবং সেখান থেকে কীভাবে ন্যাশনাল ইনকাম বার করা হয়, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা আরও ইনডেপথ আলোচনায় আসব। তো আজকে ভিডিও এত অবধি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে দিও। এবং আমি দেখি অনেকেই তোমরা ভিডিও ওয়াচ করো কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা একটু করো, তাতে আমিও ভিডিও বানার জন্য অনেক বেশি উৎসাহিত হই। এনিওয়েজ, ভালো করে পড়ো, এগিয়ে যাও, গুড ডে।